যে প্রচণ্ড প্রত্যাশার পারদ নিয়ে এই গণঅভ্যুত্থানটা হয়েছিল তার কিছু কিছু ক্ষেত্রে বিচ্যুতি ঘটেছে। আমরা দেখেছি দখলদারত্ব, চাঁদাবাজির মতন ঘটনা হয়েছে, নির্বাচন সংস্কার, এমন সব ইস্যুতে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে ঐক্যমত্যের অভাব আছে। ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙচুর হয়েছে। আওয়ামী লীগ সরকারের যে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিরা রয়েছে তাদের বাড়ি ঘরে ভাঙচুর হয়েছে। আমরা বইমেলায় স্টল ভাঙচুরের ঘটনা দেখেছি, নারীদের ফুটবল আটকানোর মতন ঘটনা দেখেছি। একজন উপদেষ্টাকে ফেসবুকে লিখতে দেখেছি যে 14ই ফেব্রুয়ারিতে তিনি মানে মানুষজন যেন তামাশা না করে। তো আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম, আপনি স্যার লাস্ট ইন্টারভিউতে বলেছিলেন যে কোনো একটি অভ্যুত্থান যদি দীর্ঘদিনের প্রয়াস ছাড়া হয় তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে সমস্যা হয়। তা আপনার কাছে কি এখন সেই বিষয়টি মনে হচ্ছে, নাকি স্যার মাও সেতুং যেমনটি বলেছিলেন যে রেভলিউশন ইজ নট ডিনার, মানে নৈশভোজ না, এবং এক্ষেত্রে অনেক কিছু হতে পারে, এবং তার ভাষাতেই তিনি বলছেন যে বিদ্রোহ সহিংসতার মাধ্যমে একটি শ্রেণী আরেকটি শ্রেণীকে উৎখাত করবার চেষ্টা করবে, সেই বিষয়টি এখন ঘটছে? না, ধন্যবাদ। আপনি যেটা বলছেন মাও সেতুংয়ের উদ্ধৃতি দিয়ে, মাও সেতুং বলছেন যে বিপ্লবটা ডিনার পার্টি নয়, নৈশভোজ নয়, এবং বিপ্লবটা সূচিকর্মও নয়। বিপ্লব অত সুন্দর, এত আকর্ষণীয় হতে পারে না। কারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রচুর রক্তপাত হয় এবং ধ্বংস হয়। এই ধ্বংসটাকে বলা হয় ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। নতুন কিছু সৃষ্টি করার জন্য পুরাতনকে ধ্বংস করা, জরাজীর্ণকে সরিয়ে দেওয়া। তো সেই ধরনের ঘটনাই কিন্তু অভ্যুত্থানগুলোতে হয়। তবে অভ্যুত্থানের শেষে আপনি কতটা সুফল পাবেন, সমাজ ব্যবস্থার কতটা পরিবর্তন হবে, জনজীবন কতটা স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে, সুখ শান্তিতে ভরে উঠবে, সেইটা নির্ভর করে নেতৃত্বের উপর, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিল তার উপর। তো এখন পৃথিবীর যেসব দেশে অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এসছে সেগুলোর মধ্যে আমরা 1917 সালের সোভিয়েত রাশিয়ার কথা বলতে পারি, কিংবা 1949 সালের চীন বিপ্লবের কথা বলতে পারি, বা 60-এর দশকে কিউবার বিপ্লবের কথা বলতে পারি। পরবর্তীকালে ভিয়েতনামও পরিবর্তন হয়েছে, লাওসে পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, কোরিয়াতে পরিবর্তন হয়েছে। আবার স্যার ফ্রান্সে তো বিপ্লব হয়ে আবার পরিবর্তন হয়ে আগের সরকারই এসেছে। ফ্রান্সে যেটা হয়েছে সেটা হলো 1968 সালের কথা বলছেন। সেই সময় একটা ছোট্ট ঘটনা দিয়ে একটা বড় ধরনের অভ্যুত্থানের সূচনা হয়েছিল। সরবন ইউনিভার্সিটিতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল যে ছেলে ছাত্র যারা, মেয়ে ছাত্রী, তারা এক ডরমিটরিতে থাকতে পারবে না। এর আগে কিন্তু ছাত্রছাত্রীরা একই ডরমিটরিতে থাকতে পারত। তো এই নিষেধাজ্ঞাটা দেওয়ার পর ছাত্ররা মনে করে যে তাদেরকে অপমান করা হয়েছে এবং তাদের চরিত্র সম্পর্কে সন্দেহ করা হয়েছে। আমি নিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে দেখেছি একই ডর্মে, পাশাপাশি রুমে, সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকের জন্য ব্যক্তিগত রুম, কিন্তু ছেলে এবং মেয়ে পাশাপাশি রুমে থাকছে এবং এক কিচেনে রান্না করে খাওয়া দাওয়া করছে, একই টয়লেট ব্যবহার করছে। তো এইটা পাশ্চাত্য সংস্কৃতির একটা ব্যাপার, এটা নিশ্চয়ই আমাদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে এটা যায় না। যাই হোক, তো সেই ঘটনার থেকে কিন্তু ফ্রান্সে অভ্যুত্থানটা হয়ে গেল এবং সেটা কিন্তু আর সেই জায়গায় থাকলো না। সেটা আরও বিশাল পরিধিতে বিস্তার লাভ করব শিক্ষা সংস্কারের প্রশ্নে, কারিকুলাম সংস্কারের প্রশ্নে, শ্রমিকদের অধিকারের প্রশ্নে এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে। সেই সময় ফ্রান্সের ক্ষমতায় ছিলেন দে গলে, যাকে তার তো আবার একটা ঐতিহ্য ছিল, দ্বিতীয় মহাযুদ্ধে তিনি ফ্রান্সের সেনাপতি ছিলেন এবং ফ্রান্সকে মুক্ত করার সংগ্রামে ব্রিটিশদের সহযোগিতায় তিনি লড়াই করেছেন। তবে তার বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ ছিল এবং যখন অভ্যুত্থান শুরু হয়ে গেল এবং ব্যাপকভাবে এর মধ্যে অংশগ্রহণ শুরু হলো, তখন অনেকেই ভাবলেন দে গলের সরকারের বোধহয় পতন হচ্ছে। দে গল একটা চাল চাললেন, তিনি গোপনে চলে গেলেন জার্মানিতে। কেউ কেউ বলল অভ্যুত্থানের ভয়ে তিনি জার্মানিতে চলে গেছেন। তো জার্মানিতে ফ্রান্সের একটা সামরিক ঘাঁটি ছিল, সেখানে গিয়ে একজন সামরিক কর্তা ব্যক্তির সঙ্গে আলাপ করলেন, কথাবার্তা বললেন এই অভ্যুত্থান নিয়ে, এবং সেই সামরিক কর্মকর্তা তাকে একটা শর্ত দিলেন যে এর আগে যেসব সামরিক কর্মকর্তাকে একটা অভ্যুত্থানের জন্য দণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়। দে গল তাতে রাজি হয়ে গেলেন এবং তিনি দেশে ফিরে আসলেন। সামরিক বাহিনীর সমর্থন তার পেছনে চলে আসলো। শুধু তাই না, তিনি কী করলেন, খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দিলেন এবং সেই নির্বাচনে দেখা গেল ফরাসিবাসীরা তার পক্ষে রায় দিল।
তো আসলে সমাজের পরিবর্তন কোন পথে হবে, কিভাবে হবে, সেটা বিচিত্র সব মানে কারকের উপর নির্ভর করে। একটা কারকের উপর নির্ভর করে না, বা দুটা কারকের উপর নির্ভর করে না। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের যে ঘটনা, বাংলাদেশে আমরা বারবার যেটা দেখছি সেটা হচ্ছে কখনোই কোনো কেন্দ্রীয় নেতৃত্ব রেভলিউশনারি মুভমেন্টের মধ্যে ছিল না, বা বৈপ্লবিক অভ্যুত্থানের মধ্যে ছিল না। 69-এর কথা ধরি, 69 সালে আমরা যখন অভ্যুত্থান করলাম, 24শে জানুয়ারি যখন অভ্যুত্থান সফল হলো 69-এর, তখন মানে মিল কারখানা থেকে হাজার হাজার শ্রমিক, প্রায় লক্ষ লক্ষ শ্রমিক শহরে এসে জমা হলো। এছাড়া মধ্যবিত্ত, চাকরিজীবী, ছাত্র সবাই এতে অংশগ্রহণ করলো। পল্টন ময়দান বিশাল জনসমুদ্রে পরিণত হলো। শুধু পল্টন ময়দান নয়, পল্টন ময়দান আর আশপাশের যত জায়গা আছে সেখানে শুধু মানুষ আর মানুষ। সেইখানে আমরা সমবেত হলাম এবং আমাদের সামনে ছিল শহীদ মতিউরের লাশ। তো মানুষ চাইছিল আমরা যেন হুকুম দেই গভর্নর মোনায়েম খানের গভর্নর ভবন আক্রমণ করার জন্য, আপনারা কর্মসূচি দেন। মানুষ চিৎকার করছে। তো আমরা চিন্তা করে দেখলাম এই ধরনের অবস্থাতে, উত্তেজনাপূর্ণ অবস্থাতে যদি একটা কর্মসূচি দেওয়া হয় তাহলে বিশাল ধরনের রক্তপাত ঘটে যেতে পারে। এবং আমরা লক্ষ্য করছিলাম গভর্নর ভবনের যে সেন্ট্রির যে বক্সগুলো আছে, সেই বক্সের মানে থেকে মেশিন গানের নল একেবারে তাক করা আছে। তো মানে জনতা যদি সেদিকে যায় তাহলে মেশিন গানের গুলি খাওয়া ছাড়া কোনো অন্য কিছু হবে না। এবং এই অভিজ্ঞতা আমাদের রুশ বিপ্লব থেকেও আছে। যখন জালের শীত প্রাসাদের সামনে মানুষজন বিক্ষোভ করলো, সেই দিন সিপাহীরা, শান্তিরা গুলি করে আপনার 2000 লোককে মেরে ফেললো। তো এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমাদের এখানে যেটা হয়েছে 69-এ, সেটা হলো সেই সময়েও কিন্তু যেটাকে বলে একটা রিভলিউশনারি পার্টির নেতৃত্বে অভ্যুত্থানটা হবে, সেই ধরনের কোনো রেভলিউশনারি পার্টি দেশে ছিল না। ফলে মানুষের বিশাল আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, মানুষ পরিবর্তনমুখী হওয়া সত্ত্বেও, মানুষ অনেকটা বিপ্লবমুখী হওয়া সত্ত্বেও কিন্তু আপনার পরিবর্তন ঘটানোও সম্ভব হয়নি, এবং পরিবর্তনকে ঘটিয়ে যে সামনের পরবর্তী সামাজিক রূপান্তরের ধাপের দিকে এগিয়ে যাওয়া, সেটাও কিন্তু সম্ভব হয়নি।